মঙ্গলবার মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে নিহত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ঝকঝকে তরুণ 25 বছর বয়সী আর শাহরিয়ার আলম সাম্য। সন্ত্রাসীর ছুরিকাঘাতে তিনি নিহত হলেন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশেই। তো যদ্দূর জানা গিয়েছিল বা জানা গেছে, সাম্য তার নিজ মোটরসাইকেলে করে সেই মুক্ত মঞ্চের পাশ দিয়ে মেইন রাস্তা ধরে যাচ্ছিলেন কোথাও। তো ঠিক তখনই তার মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে চালিয়ে যাওয়া আরেকজন মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। মোটরসাইকেল দুটি পাশাপাশি ধাক্কা লাগে বা এরকম কিছু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এবং তারই প্রেক্ষিতে ওদের একজন আততায়ী সাম্যকে ছুরিকাঘাত করে। আর তখন সিরিয়াসলি আহত হন সাম্য। তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান এবং সেখানে মধ্যরাতের পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর তখনই রাতেই মিছিল হয়েছিল, ছাত্রদলের ছেলেরা নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং ক্যাম্পাসে মিছিল বের করেন। আর কারণ হলো, সাম্য ছিলেন ছাত্রদলের একজন নেতৃস্থানীয় কেউ। স্যার এফ রহমান হলে থাকতেন আবাসিক ছাত্র সাম্য। তিনি সেখানকার ছাত্র দলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক ছিলেন। আর সেই জন্যে ছাত্রদল মিছিল বের করেছিল সঙ্গে সঙ্গে। ঘটনার অব্যবহিত পরেই মিছিল বের হয়। আর সেই মিছিল শেষ পর্যন্ত বিক্ষোভ সমাবেশের রূপ নেয় এবং তা এক পর্যায়ে ভিসি চত্বরে গিয়ে তারা ছাত্রদলের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন এবং বক্তব্যের এক পর্যায়ে তারা ভিসি এবং প্রক্টরকে এই ঘটনার জন্য দায়ী করেন। ছাত্রদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছেন এই অভিযোগ তোলেন ছাত্রদলের নেতৃবৃন্দ। আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন যে বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়নি বা ক্ষমতা দেওয়া হয়নি। আচ্ছা, গণেশ আরো বলেন, অতি দ্রুত এই ভিসি এবং প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে। যদি তা না ঘটে, ভিসি এবং প্রক্টরকে না সরানো হয়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেব। গণেশ চন্দ্র রায় কথা বলেন। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিবিসি বাংলাকে বলেন যে এই ঘটনায় ভিসি এবং প্রক্টর স্যারের গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। আর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের উচিত হবে নিজেরই সরে যাওয়া, পদ থেকে তাদের সরে যেতে হবে। তো এই দাবিটি বেশ জোরালোভাবে উঠেছে ছাত্র দলের পক্ষ থেকে এবং মিছিল মিটিং চলছে এই দাবিকে কেন্দ্র করে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তো যা বলছিলাম, ছাত্র দলের মিছিল মিটিং এবং সাম্যর আততায়ীর হাতে নিহত হওয়া। তো আমাদের দুঃখের কোনো শেষ নেই। একটি ঝকঝকে তরুণ, একজন 25 বছর বয়স্ক, মাত্র 25 বছর হয়েছে তার, মাস্টার্সের ছাত্র ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। এরকম একজন তরুণের এইভাবে মৃত্যুবরণ খুবই দুঃখের বিষয়টি। দুঃখ প্রকাশের আমাদের আসলে ভাষা নেই। তার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে তারাই হয়তো বলতে পারবেন। তার পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের দুঃখের কোনো শেষ নেই। আমি জানি পুরো দেশবাসী এই ঘটনায় সংক্ষুব্ধ এবং দুঃখিত, এবং না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ছাত্রদল যা বলছে, যা করছে, সেইটিকে আমরা আসলে আমলে নিতে পারছি না এবং প্রশংসাও করতে পারছি না। ঘটনাটি ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেটি বিশ্ববিদ্যালয় এলাকা না, ক্যাম্পাসের আশেপাশেও না। তো সেইখানে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যিনি আবাসিক ছাত্র, রাত 12টা তখন। তো রাত 12টায় আবাসিক ছাত্রদের হলেই থাকবার কথা। তো বিশেষ কোনো কারণ না হলে রাত 12টায় থাকবার কথা ছিল না সাম্যর বাইরে। কেন তিনি বাইরে ছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি হয়তো পরবর্তীতে রিপোর্ট দিলে আমরা জানতে পারবো সাম্য কেন এত রাতে বাইরে ছিলেন। ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। রাত 12টার পর তিনি বাইরে কি করছিলেন মোটরসাইকেল চালিয়ে? এটিতে ব্যক্তিগত নিরাপত্তা তার বিঘ্নিত হবার একটি ব্যাপার ছিল, সবসময় থাকে। ঢাকা শহরে আজকাল অত রাতে চলাফেরা করাটা মোটেই নিরাপদ না। তো একজন ছাত্র, তিনি কিভাবে রাত 12টায় এরকম হলের বাইরে থাকলেন? আর রাত 12টার পর ছাত্রদের অ্যাক্সেস কিভাবে থাকে হলে, বা তিনি অ্যাক্সেস পেতেন কিনা রাত 12টার পর, বিষয়টি কি আসলে জানি না আমরা। তো এখানে বিষয়টি আমার কাছে কেমন যেন লাগছে। তো তিনি যদি অত রাতে বাইরে না থাকতেন,
তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। তো সেই দুঃখজনক বিষয়টি যা ঘটেছে। তো এখন কথা হলো, ছাত্র দল কেন বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটা একটি ঘটনার জন্য উপাচার্যকে এবং প্রক্টরকে পদত্যাগ করতে বলছেন? কেন বলছেন তারা এই কথা? এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের যে কোনো জায়গায় ছাত্রদের নিরাপত্তা দিবে, এটা কে বলেছে? আর এই দাবি কি করে করা যায়? এর চেয়ে হাস্যকর কোনো দাবি তো আর হতে পারে না। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা প্রক্টর এরা কেউ পুলিশ অফিসার না, এরা কেউ আর্মি অফিসারও না, এরা ডিফেন্সের কেউ না। এরা এইভাবে মানুষকে নিরাপত্তা দেন না, কাউকেই দেন না, দিতে পারেনও না, তাদের সেই ক্ষমতাও নেই। তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তো তারা কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রকে, আজকাল বিভিন্ন কারণে অনাকাঙ্ক্ষিত হলেও বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আহত হচ্ছেন, দুর্ঘটনায় পড়ছেন, কারো কারো অকাল বা করুণ মৃত্যু হচ্ছে বিভিন্ন কারণে। তো এই সব দায়ী কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে? তার নিজ জেলায় গিয়ে বেড়াতে গিয়ে, ঈদের ছুটিতে গিয়ে বিভিন্ন সময় তারা দুর্ঘটনায় পড়ছেন, কোনো সমস্যায় পড়ছেন, সেই দায়গুলো কি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? ভিসিকে জবাব দিতে হবে এই জন্যে, প্রক্টরকে জবাব দিতে হবে? কেমন আবদার এটি? ঠিক বোঝা গেল না। আসলে ছাত্রদল এখানে কি চাইছে? আমার তো মনে হচ্ছে ছাত্রদল এই ভিসিকে পছন্দ করছে না। অধ্যাপক নিয়াজ আহমেদকে, ডক্টর নিয়াজ আহমেদকে পছন্দ করছে না ছাত্রদল। কোনো কারণে ছাত্রদলের এজেন্ডা তার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে না, কিংবা ছাত্রদল ভাবছে, তাদের আশঙ্কা হচ্ছে যে আগামীতে তারা ভাবছে যেরকম যে বিএনপি সরকার গঠন করবে, আমরা অলরেডি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবার চেষ্টায় আছি, কিংবা করেছিও কিছুটা। তো ভিসি সেভাবে আমাদের জন্য হেল্পফুল হবে না। সো এই ভিসি দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, তাকে আমাদের দরকার হবে না। আমাদের মনোনীত, আমাদের পছন্দের কোনো ভিসি দরকার, কোনো প্রক্টর দরকার। বিষয়টি কি এরকম? এরকম না হলে তারা এরকম একটি বিষয়ে ভিসিকে এবং প্রক্টরকে পদত্যাগ করতে বলছেন এবং আলটিমেটাম দিচ্ছেন যে সরকার যদি তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে না দেয়, তাহলে সরকারকে আমরা সরিয়ে ফেলবো। তো এই কথাগুলো বেশ আপত্তিকর এবং যথেষ্ট আশঙ্কা এবং সন্দেহের উদ্রেক করে। এরকম কথা তারা কেন বললেন, তারা আসলে কি চাইছেন, আর এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় কতটুকু? তো ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, সন্দেহভাজন হিসেবে 3 জনকে গ্রেপ্তার করেছে। তো আমরা যা জেনেছি গণমাধ্যম থেকে, যে 3 জন টোকাই শ্রেণীর লোক। তো এটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। টোকাই শ্রেণীর 3 জন লোককে গ্রেপ্তার করা হলো, আর বলা হলো যে মোটরসাইকেল দিয়ে কেউ যাচ্ছিল, সাম্যর পাশ দিয়ে, সাম্য মোটরসাইকেলে ছিলেন, মোটরসাইকেল দুটির পরস্পর সংঘর্ষ হয় বা ধাক্কা লাগে একটির অপরটির সঙ্গে। তো সেখানে টোকাইরা নিশ্চয়ই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন না, লোকেরা অন্য কেউ ছিল, মোটরসাইকেল আরোহী লোকেরা অন্য কেউ ছিল। এবং তর্ক বিতর্কের প্রেক্ষিতে এক পর্যায়ে, হতে পারে অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এটাও হতে পারে তাকে বারবার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়নি, বাট রক্তক্ষরণে তিনি মারা গেছেন। তো এনিওয়ে, বিষয়টি টোকাইদের সঙ্গে সম্পর্কিত, এই বিষয়টি মানতে খুব কষ্ট হচ্ছে। তো পুলিশ তাৎক্ষণিকভাবে 3 জনকে গ্রেপ্তার করেছে। তো পুলিশ, হতে পারে বাংলাদেশের পুলিশ আগে যা করেছে, এই বিষয়ে আমাদের পুলিশকে আমি অবশ্যই ক্রেডিট দেব। আন্তর্জাতিকভাবে তাদের কৃতিত্ব দেওয়া যেতে পারে। পৃথিবীর কোনো দেশে পুলিশ এত সফলতা অর্জন করতে পারেনি। কোনো ঘটনার চিত্রনাট্য নির্মাণ করা, সেটা পরিচালনা করা, নির্দেশনা দেয়া, এই যে নাটক শুরু থেকে শেষ অবধি মঞ্চস্থ পর্যন্ত, আমাদের পুলিশ যেভাবে সার্থকতার সঙ্গে গত অনেক বছর, বিশেষভাবে 15-16 বছর হাসিনার আমলে পুলিশ যা করেছে, যেই নাটক দক্ষতা, নাটক নির্দেশনায়, রচনায় যা দক্ষতার পরিচয় দিয়েছে, পৃথিবীতে আর কেউ কখনো কোনো পুলিশ বাহিনী এটা দিতে পারেনি। তো সেই ক্ষেত্রে পুলিশ বাহিনী যদি খুব শিগগিরই তাদের ক্রেডিট পাওয়ার জন্য টোকাই শ্রেণীর কাউকে গ্রেপ্তার করে এরকম কোনো নাটক সাজিয়ে ফেলে যে আমরা আসামিকে পেয়ে গিয়েছি, গ্রেপ্তার করেছি, সেটা হলেও হতে পারে। তো দীর্ঘ এবং নিরপেক্ষ তদন্তে সবকিছু বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। পুলিশ আপাতত কি বলেছে বা কাউকে গ্রেপ্তার করেছে, সেটি আসলে মূল কথা নাও হতে পারে, ভেতরের কথা অন্য কিছু হতে পারে। কারণ সেখানে প্রশাসনিক তদন্তের পাশাপাশি মামলাও হয়েছে অলরেডি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজস্ব তদন্ত জারি রেখেছেন। তো এই সব রকম তদন্তে যা বেরিয়ে আসবে, হয়তো আমরা আশা করছি সত্যি জানতে পারবো আমরা আসলে কি হয়েছিল, কার দায় কতটুকু, এই সব কিছু একসময় আলোতে আসবে আমরা আশা করছি। তো সেই পর্যন্ত ছাত্র দলকে অনুরোধ করবো ধৈর্য রাখতে। বিশ্ববিদ্যালয়ে এমনিতেই সমস্যার কোনো অভাব নেই, নতুন করে আবার এই বিষয়ে বিশ্ববিদ্যালয়কে গরম করা, পরিস্থিতি জটিল করা, এটি কারোর জন্য মঙ্গল বই আনবে না। আর রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ভিসি এইভাবে সরিয়েও দেওয়া যায় না, কাউকে নিয়োগও করা যায় না, এটি সম্ভব না। আমরা দেখেছি আগে, এটি কোনো ডক্টর মিজান ভিসি না, এটি ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা অধ্যাপক, তথাকথিত অধ্যাপক মিজানের কথা আপনাদের মনে আছে প্রিয় দর্শক, জগন্নাথের ভিসি ছিলেন। অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী ওরকম কোনো গুন্ডা না, তিনি একজন অধ্যাপক।
তিনি একজন সম্মানিত শিক্ষক এবং তার ফর্মিডেবল কোয়ালিফিকেশনস আছে। তো তাকে হঠাৎ করে কেউ একজন বললো তাকে সরিয়ে দিতে হবে আর তিনি সরে যাবেন, বিষয়টা আমরা মোটেই এরকম মনে করছি না। তো ছাত্র দলকে ধৈর্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে তদন্ত পর্যন্ত, তদন্তের রিপোর্ট বের হওয়া পর্যন্ত, কি হয়েছে, কে দায়ী। হ্যাঁ, যদি তদন্তে বেরিয়ে আসে যে ভিসি দায়ী, প্রক্টর দায়ী, তখন তো তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তারা করতেই পারবেন। কিন্তু আগাম এইসব করা এটি হঠকারিতা এবং অর্বাচীনতা। এই রাস্তা থেকে তারা সরে আসবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন দর্শক, কথা হবে।